সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আরিফ টিউব বিটিতে আপনাদের স্বাগতম। আপনারা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের পদত্যাগ ঘোষণা নিয়ে এখন রাজনৈতিক মহলে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি কেবল ব্যক্তিগত ক্যারিয়ার মুভ, কেউ বলছেন এর ভেতরে আছে বড় ধরনের রাজনৈতিক ক্যালকুলেশন। বিশেষ করে জামাতের আত্মবিশ্বাসের প্রতিফলন এই সিদ্ধান্তের পেছনে আছে। একটা ব্যাপার পরিষ্কার রাখা দরকার, আজকের আলোচ্য ব্যক্তি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, অপরদিকে জামাত শিবির বাংলাদেশের রাজনীতিতে যুদ্ধ অপরাধ ও গণহত্যার দায়ে কলঙ্কিত, আদালতে দণ্ডিত একটি রাজনীতি। কোনো ব্যক্তিকে সরাসরি অমুক দলের লোক বলার আগে প্রমাণের প্রশ্ন থাকে। আবার বাস্তব রাজনীতিতে আনুষ্ঠানিক সদস্যপদ না থাকলেও কার সঙ্গে কার আদর্শগত রাজনৈতিক সখ্যতা সেটা বোঝারও আলাদা কৌশল আছে। তাই এখনকার আলোচনা হবে প্রমাণিত তথ্য, রাজনৈতিক প্যাটার্ন, এই দুটো বিষয়কে মাথায় নিয়ে। নিয়াজ আহমেদ খান অফিসিয়াল প্রোফাইল তার হচ্ছে, এবং যে অফিসিয়াল প্রোফাইল এবং তার যে অঘোষিত রাজনীতি সেটা দেখি প্রথমে। অফিসিয়াল প্রোফাইল কি বলে? তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে প্রথম হয়ে ঢাকার উন্নয়ন অধ্যয়ন বিভাগ পর্যন্ত উঠে আসা একজন কেরিয়ার একাডেমিক। বিদেশে পিএইচডি করেছেন, অক্সফোর্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফেলো ছিলেন, জাতিসংঘ, পিকেএসএফ, আইইউসিএন, ইউএনডিপি এই সমস্ত জায়গাতে কাজ করেছেন। সব মিলিয়ে এক ধরনের টেকনোক্র্যাট ইমেজ গড়ে উঠেছে তার। বাংলা ও মূলধারার কিছু রিপোর্ট তাকে রাজনীতি বিমুখ শিক্ষক হিসেবে আখ্যা দিচ্ছে। যেসব রিপোর্ট এই সবগুলো বলছে তাদেরও আবার নিজস্ব একটা রাজনীতি রয়েছে। তারা স্পষ্টভাবে বলছে যে ক্যাম্পাসে কোনো দলের সভা সমাবেশে তাকে দেখা যায়নি কখনো। অর্থাৎ প্রকাশ্য তথ্যের জগতে তিনি একজন অরাজনৈতিক পেশাদার ডেভেলপমেন্ট ধর্মী অধ্যাপক। কিন্তু রাজনীতির কথোপকথনে শোনা যাচ্ছে আবার অন্য কিছু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ছাত্র শিবির করেছিলেন। বাম ছাত্র সংগঠনের ওপর তার বিরুদ্ধে নৃশংস আক্রমণের অভিযোগও কিছু গোপন সাক্ষ্যে উঠে এসেছে। এসব অভিযোগ এসেছে নাম গোপন রাখা ব্যাচমেট বা বেনামি সূত্র থেকে। কোনো আদালত, কোনো অফিসিয়াল তদন্ত, এমনকি কোনো মেইন স্ট্রিম মিডিয়াও এখনো পর্যন্ত এই অভিযোগকে যাচাই করে কোনো কনক্লুসিভ রিপোর্ট দেয়নি, সে চেষ্টাও করেনি। তাই তথ্যের ভাষায় এটা অভিযোগ, প্রমাণিত সত্য নয়। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, প্রায় সব মিলিট্যান্ট ধর্মভিত্তিক সংগঠনের অনেক নেতাকর্মী 2-3 দশক পরে খুব প্রমাণ আর পরিষ্কার রেখে যায় না। তাদের চেনা যায় নেটওয়ার্ক, তাদের অবস্থান আর সিদ্ধান্ত নেয়ার প্যাটার্ন দিয়ে। এই যে তিনি ভিসি হলেন কিভাবে, এই প্রক্রিয়া কতটা রাজনৈতিক একবার দেখি। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের ভিসি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একাধিক ভিসি, ভিসি এরা ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন। তখন রাষ্ট্রপতি আচার্য তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন। এখানে দুটো জিনিস স্পষ্ট। একটা হলো প্রক্রিয়াগত অস্বচ্ছতা। শিক্ষক সমাজের ভেতরে বাইরে সংবাদ মাধ্যমে এই প্রশ্ন উঠেছিল, ঢাবির কোনো বড় প্রশাসনিক দায়িত্বে না থাকা একজনকে হঠাৎ ভাইস চ্যান্সেলর করা হলো কোন বিবেচনায়? স্বচ্ছতার মানদণ্ড অনুসারে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আনুষ্ঠানিক সার্চ কমিটি গঠন করতে হয়, সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে হয়, ওপেন হিয়ারিং করতে হয়। এসব কোনো কিছুই হয়নি এনার ক্ষেত্রে।
দ্বিতীয়ত, রাজনৈতিক পছন্দ এখানে স্পষ্টভাবে কাজ করেছে, যে সেটা বোঝাই যায়। কে তাকে পছন্দ করে সামনে আনলো এটা সরাসরি লেখা নেই, কিন্তু মনে রাখবেন সময়টা ছিল ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। মানে তিনি এক অর্থে ইন্টারিম রেজিমের পছন্দের মানুষ। সংসদ নির্ভর রাজনৈতিক ম্যান্ডেটের ফলে তিনি আসেননি। এখানেই আসে জামাত ফ্যাক্টর। যদি ধরে নিই অন্তর্বর্তী সরকারের ভেতরেই এমন কিছু গোষ্ঠী আছে যারা জামাত বা দক্ষিণপন্থী ইসলামী শক্তির সঙ্গে সমঝোতা রেখে সামনের নির্বাচন ও ক্ষমতার বিন্যাস ক্যালকুলেট করছে, তাহলে একজন স্বল্প প্রকাশ্য কিন্তু ক্যাম্পাস ইমেজে মৃদু ধর্মীয় রক্ষণশীল ভাবমূর্তির মানুষকে ভিসি বানানো খুবই কনসিস্টেন্ট একটা মুভ। প্রমাণ নেই যে তিনি জামাত কার্ড হোল্ডার, কিন্তু তার নিয়োগ যে একেবারে নিরপেক্ষ মেধাভিত্তিক ওপেন প্রক্রিয়ায় হয়েছে এটা বলতে পারে একমাত্র মূর্খরা। জামাত নেতার সঙ্গে ভিসির সৌজন্য বৈঠক, জামাত নেতার সঙ্গে মানে যে ভিসি মহোদয়ের সৌজন্য বৈঠক স্রেফ সৌজন্য না অন্য কিছু? কদিন আগে জানুয়ারিতে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইটে একটি খবর প্রকাশিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান বসুন্ধরায় গিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই বিবরণে বলা হয় দুজনের মধ্যে কথোপকথন হয় ঢাবি ক্যাম্পাস নিয়ে, শান্তিপূর্ণ পরিবেশ, নির্বাচনকালে স্থিতিশীলতা, ছাত্রদের নিরাপত্তা, গবেষণা, একাডেমিক কাজ অব্যাহত রাখা ইত্যাদি ইত্যাদি। জামাত আমির সেখানে প্রতিশ্রুতি দেন গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা করবেন। এটাকে তিনি জাতির ক্রান্তিকালে সবার সম্মিলিত দায়িত্ব হিসেবে তুলে ধরেন। এখন প্রশ্ন হলো, একটা দল জামাত যার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ, গণহত্যার দায়, যার অনেক শীর্ষ নেতা ফাঁসিতে ঝুলে গেছে, যার রাজনীতি নিয়ে জাতির ভেতরে গভীর বিভাজন আছে, সেই দলের শীর্ষ নেতার সঙ্গে দেশের প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসির এই সৌজন্য সাক্ষাৎ কি কেবল সৌজন্য, নাকি লুকিয়ে আছে গভীর রাজনৈতিক বার্তা? আইনি দিক থেকে ভিসির কারোর সঙ্গে দেখা করতে অসুবিধা নেই, কিন্তু রাজনৈতিক দিক থেকে এটি একটি সিগন্যাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দরজা জামায়াতের জন্য স্বাগত, এটা বুঝিয়ে দেয়া। এবং তাই করেছিলেন তার আগেও। এই ঢাবির নির্বাচনে তিনি জামাত শিবিরের হয়ে অনেক কাজ করেছেন। জামাতে ঘটনাকে প্রচার করেছে নিজেদের ওয়েবসাইটে গর্বের সঙ্গে। তারা ন্যারেটিভ বানিয়েছে, দেখুন দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড অব দ্য ইস্ট, তার প্রধানও আমাদের সঙ্গে বসছেন, আমাদের স্টেক হোল্ডার হিসেবে স্বীকার করছেন। এখানে আনুষ্ঠানিক সদস্য তিনি ছিলেন কি, জামাতের আছেন কি নেই, এটা এই প্রশ্ন গৌণ। প্রশ্ন হলো লেজিটিমেসি, যা জামাত বহু বছর পরে আবার তৈরি করতে চাইছে। এবার আসি ডেনমার্ক রাষ্ট্রদূত প্রসঙ্গটি নিয়ে। এটা অনুমোদনহীন প্রস্তাব নাকি কূটনৈতিক অস্বীকৃতি? এখন আসি ডেনমার্ক ইস্যুতে যে গুঞ্জনটা সবচেয়ে প্রবল। 2025 সালের নভেম্বরে একের পর এক খবর বেরোয় অন্তর্বর্তী সরকার ডক্টর নিয়াজকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে। কোপেনহেগেনে তার বিষয়ে আনুষ্ঠানিক কাগজপত্র পাঠানো হয়ে গেছে। এখন ডেনমার্ক সরকারের ক্লিয়ারেন্সের অপেক্ষা। একাধিক সূত্রই বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে, মানে বাংলাদেশের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া শেষ। ডেনমার্ক সায় দিলে তার যাওয়ার আর বাধা নেই। ডক্টর নিয়াজ তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবরকে বললেন গুজবও না, আবার নিশ্চিত সত্যও না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বস্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ডেনমার্ক আনুষ্ঠানিকভাবে তার এগ্রিমো ওটা প্রত্যাখ্যান করেছে। হতে পারে কোপেনহেগেন নীরব থেকেছে কিংবা বিশেষ কোনো কারণে ফেলে রেখেছে। এই বিশেষ কারণটা খুঁজে পাওয়া খুব কষ্টকর নয়। ডেনমার্কে গত 20-25 বছর ধরে ইসলাম বিরোধী, অ্যান্টি ইসলাম, অ্যান্টি মুসলিম এই রাজনীতি ও মনোভাব ভীষণ জোরালোভাবে সে দেশের মূল ধারায় ঢুকে গিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আপনাদের হয়তো মনে আছে, বিশেষ করে 2023 সালে ঘন ঘন কোরআন পোড়ানোর ঘটনা ডেনমার্কে ঘটেছিল এবং এই প্রবণতাকে খুব প্রকাশ্য রূপ দিয়েছিল। আবার একই সময়ে সরকার কি করেছে? সরকার তারপরে অবশ্য কোরআন পোড়ানোর বিরুদ্ধে আইন তৈরি করেছে, যেমন সেটা করেছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক চাপে। আবার একই সময়ে সরকার কিন্তু মুসলমান অভিবাসীদের প্রতি